নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের কেমিস্ট্রি সিরিজের ক্লাস নম্বর 2-তে। আমরা পড়ছিলাম ম্যাটারেরই আজকে আমরা পড়ব মিক্সচারের বিভিন্ন টাইপ এবং তাদের এক্সাম্পল, পরীক্ষায় সেগুলোর থেকে কি কোশ্চেন আসে তার একটা বিস্তারিত স্টাডি আমরা করার চেষ্টা করব। তো আগের দিন আমরা করেছিলাম ম্যাটার, কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, বোস-আইনস্টাইন কনডেনসেট। কঠিনের বিভিন্ন প্রপার্টি, নির্দিষ্ট শেপ আছে, বাউন্ডারি আছে, ভলিউম রয়েছে এবং বাইরে থেকে বল প্রয়োগ করলে ইহার শেপ চেঞ্জ করা সহজে যায় না। আর আমরা পড়েছিলাম অ্যামরফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিডের মধ্যে তফাৎ। অ্যামরফাস সলিডের উদাহরণ গ্লাস, রাবার, ক্রিস্টালাইনের আয়রন, সিলভার, কপার এই সমস্ত হবে। আর অ্যামরফাসের একটা বিষয় হচ্ছে এর শার্প মেল্টিং পয়েন্ট থাকবে না, কিন্তু ক্রিস্টালাইনের শার্প মেল্টিং পয়েন্ট থাকবে। আর অ্যামরফাসটা আইসোট্রপিক হবে আর ক্রিস্টালাইনটা অ্যানাইসোট্রপিক হবে। এরপর আমরা লিকুইড এবং জলের ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কথা আমরা পড়েছিলাম। এবার তারপরে আমরা একটা চার্ট দেখেছিলাম, বলেছিলাম যে এই চার্টটি খুব ইম্পর্টেন্ট। সেখানে চার্টে দূরত্ব, কাইনেটিক এনার্জি, মুভমেন্ট, ফোর্সেস অফ অ্যাট্রাকশন। কঠিনের ক্ষেত্রে অন্তরণবিক দূরত্ব অনেক লো হবে, লিকুইডের ক্ষেত্রে মিডিয়াম এবং গ্যাসের ক্ষেত্রে হাই হবে। তেমনি শুধুমাত্র ফোর্স অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেই কঠিনের ক্ষেত্রে অনেক বেশি হবে, কারণ অণুগুলি অনেক কাছাকাছি বিদ্যমান। আর তরলের ক্ষেত্রে মিডিয়াম হবে কারণ একটু দূরে, এবং গ্যাসের ক্ষেত্রে লো হবে কারণ তারা একদিক অন্যদিকে যাতায়াত করে। তারপর আমরা দেখেছিলাম ব্রাউনিয়ান মোশন। তারপর আমরা দেখেছিলাম প্লাজমা আয়োনাইজেশনের পরে প্লাজমা স্টেটে চলে যায় এবং প্লাজমা স্টেট থেকে আবার গ্যাস স্টেটে আসার জন্য ডিআয়োনাইজেশন করা প্রয়োজন। বোস-আইনস্টাইন কনডেনসেট, এটা একটা কনডেন্স ম্যাটার। এটা সেই -273.13 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন উষ্ণতায় নিয়ে গেলে কোনো একটা খুব কম ডেন্সিটির বস্তু কেমন কনডেন্স একটা বিষয়ে পরিণত হয়, নতুন একটা স্টেট। তার সম্বন্ধে বলেছিলেন ডক্টর সত্যেন্দ্রনাথ বোস 1924 খ্রিস্টাব্দে। আইনস্টাইন এটার সম্বন্ধে 1925 খ্রিস্টাব্দে লেখালেখি করা শুরু করেন। 1995 খ্রিস্টাব্দে এরিক কর্নেল এবং কার্ল উইম্যান রুবিডিয়াম গ্যাসের উপর খুব লো টেম্পারেচারে বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরি করেছিলেন এবং 1995 খ্রিস্টাব্দেই আবার ওয়ালফগ্যাং ক্যাটেরাল ইনি সোডিয়াম ধাতুর উপরে বোস-আইনস্টাইন কনডেনসেট নিয়ে আসেন। 2001 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর আমরা পড়েছিলাম গ্যাস থেকে লিকুইড হওয়ার প্রসেসকে বলে কনডেনসেশন, লিকুইড থেকে গ্যাস হওয়ার প্রসেসকে বলে ইভাপোরেশন, সলিড থেকে লিকুইড হওয়ার প্রসেসকে বলে মেল্টিং, আর লিকুইড থেকে সলিড হওয়ার প্রসেসকে বলে ফ্রিজিং, এবং সলিড থেকে গ্যাস হওয়ার পদ্ধতিকে বলে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। গ্যাস থেকে লিকুইড হওয়াকে বলা হয় ডিপোজিশন। সাবলিমেশনে সাধারণত ন্যাপথলিন, কর্পূর, ড্রাই আইস এগুলো দেখায়। কনডেনসেশনের ক্ষেত্রে উদাহরণ আমরা দেখেছিলাম ফগ, ডিউ। ইভাপোরেশনের ক্ষেত্রে ড্রাইং অফ ক্লোথস। আমরা কিছু ফেভারেবল কন্ডিশনও পড়েছিলাম ইভাপোরেশনের জন্য। এবং তারপর আমরা একটু মিক্সচার পড়া শুরু করেছিলাম। তাহলে চলুন আজকে আমাদের টপিক শুরু করি, সেটি হলো মিক্সচার। আগের দিন আমরা কিছুটা পড়েছিলাম হোমোজিনিয়াস মিক্সচার এবং হেটেরোজিনিয়াস মিক্সচার, তো সেখান থেকেই শুরু করি। হোমোজিনিয়াস, GENOUS, আর হেটেরোজিনিয়াস, HETEROGENOUS মিক্সচার। এবার
তো ওই হোমোজিনিয়াস মিক্সচার এবং হেটারোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে আগের দিন আমরা একটু দেখেছিলাম যে এটি ইউনিফর্ম হবে এবং এটা নন ইউনিফর্ম হবে। এখানে ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে সেপারেশন করা সম্ভব না হোমোজিনিয়াস মিক্সচারকে, কিন্তু নন হোমোজিনিয়াস মিক্সচারকে বা হেটারোজিনিয়াস মিক্সচারকে পৃথক করা সম্ভব। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো ইহার পার্টিকেল গুলি খালি চোখে দেখা যাবে না। দেখা যায় না, কিন্তু হেটারোজিনিয়াস মিক্সচারের পার্টিকেলগুলি খালি চোখে দেখা যায়। যেমন উদাহরণ হলো, একটা পাত্রে আমরা জল রেখেছি এবং জলের মধ্যে আমরা NaCl রেখেছি। NaCl অর্থাৎ লবণ। এখানে আমরা যদি চোখ দিয়ে দেখি, এর ভেতরে লবণের দানা আমরা ঘুরে বেড়াতে দেখতে পাবো না, কিন্তু একটা পাত্রে আমরা জল রেখেছি এবং জলের মধ্যে একটু বালি গুলে দিয়েছি, স্যান্ড প্লাস ওয়াটার। এবার এক্ষেত্রে কি হবে, যে স্যান্ডের দানাগুলি জলের ভেতর ঘুরছে, আমরা সেটা দেখতে পাবো। তো তার মানে কি NaCl দেখতে পাচ্ছি না মানে কি NaCl পুরো গায়েব হয়ে গেছে? না, NaCl গায়েব হয়নি। NaCl এতটাই ছোট যে আমরা খালি চোখে দেখতে পাবো না। আমরা একটু পরে দেখব যে সলিউশনের ক্ষেত্রে 10⁻⁹ মিটার পর্যন্ত পার্টিকেলের সাইজ পৌঁছে যায়। আমরা হোমোজিনিয়াস মিক্সচারের মধ্যে পড়ব হচ্ছে সলিউশন। সলিউশন মানে কি? দ্রবণ। হেটারোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে আমরা দুটি জিনিস পড়ব, একটি হলো সাসপেনশন, একটি হলো কোলয়েড। এগুলোর বাংলা করার দরকার নেই, এরকম সাসপেনশন আর কোলয়েড এরকমই লিখে নেবেন। সাসপেনশন এবং কোলয়েড, বিশেষ করে কোলয়েডটা আমাদের খুব ডিটেলে দেখতে হবে। তো তার আগে সলিউশন। সলিউশন মানে কি? দ্রবণ। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সলিউট প্লাস সলভেন্ট এই দুটি মিলে হয় সলিউশন। সলভেন্ট মানে দ্রাবক আর সলিউট মানে দ্রাব্য। কথার অর্থ কি? আমরা একটা পাত্রে জল রাখলাম এবং তার মধ্যে কিছু পরিমাণ NaCl মেশালাম। NaCl অর্থাৎ লবণ। তাহলে এখানে NaCl লবণ, লবণটা হলো সলিউট, আর জল H2 এটা হলো সলভেন্ট। এবার সলিউট এবং সলভেন্ট চেনার খুব সহজ একটা উপায় থাকে। এটা হবে না যে কঠিন হলে সলিউট আর তরল হলে সলভেন্ট, না, এরকম না। তার লিকুইড হতে পারে, ওয়াটার এবং ইঙ্ক মেশালাম, তখন আমরা একটু জলে 2 ফোঁটা পেনের কালি মিশিয়ে দিলাম। এবার পেনের কালিও তো তরল। এবার কোনটা দ্রবণ, কোনটা দ্রাবক, মানে কোনটা সলিউট, কোনটা সলভেন্ট? তো সলিউট হচ্ছে সর্বদা অল্প পরিমাণে থাকবে,
আর সলভেন্ট হচ্ছে সর্বদা বেশি পরিমাণে থাকবে। টেকনিক্যালি বলতে গেলে যেটার ভেতরে হচ্ছে সলিউটটা গুলবে সেটা হলো সলভেন্ট, কিন্তু অত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। সলিউট হচ্ছে যেটা অল্প পরিমাণে থাকবে, সলভেন্ট হচ্ছে যেটা বেশি পরিমাণে থাকবে। ফিনিশ। এবার আমরা কিছু এক্সাম্পল পড়ব, যে এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে। একটা হলো লিকুইড প্লাস লিকুইড, ওয়াটার প্লাস ইঙ্ক। একটা হতে পারে সলিড প্লাস সলিড এর সলিউশন, সেটাকে আমরা বলবো অ্যালয়। অ্যালয় সংকর ধাতু, এটা একটা সলিউশন। তারপর একটা হতে পারে গ্যাস প্লাস গ্যাস, এয়ার। মনে রাখতে হবে এয়ারও কিন্তু একটা সলিউশন। কিভাবে পরীক্ষায় আসবে, যখন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবেন দেখতে পাবেন এগুলো। এয়ার কি, ঠিক আছে, এয়ার একটা সলিউশন, বা আরও অনেক কিছু দেওয়া থাকবে, তো এয়ার সলিউশন হবে যদি অন্য অপশানগুলো ক্লোজ না হয়। তারপর সলিড প্লাস লিকুইড, এ তো খুবই সহজ, NaCl প্লাস H2O, সুগার প্লাস ওয়াটার, যা বলবেন। আরেকটা আমরা বলতে পারি সলিড ইন্টু গ্যাস। এটা মনে রাখবেন, এখানে হাইড্রোজেন গ্যাস, এটা কিসের মধ্যে ডিজলভ হয়ে যাবে? প্যালাডিয়াম। এই উদাহরণটা একটু মনে রাখবেন। আর লিকুইড প্লাস গ্যাস, CO2 প্লাস H2O, কোকা-কোলা। আচ্ছা, আমি কোল্ড ড্রিঙ্কস লিখে দিলাম। কোল্ড ড্রিঙ্কসে আরও ভালো শব্দ কার্বোনেটেড ড্রিঙ্কস, এই যেগুলো খেলে আমাদের ঢেকর ওঠে। কোল্ড ড্রিঙ্কস, কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, ডিউ, এগুলো সব কার্বোনেটেড ড্রিঙ্কস। তো কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের মধ্যে ডিজলভ করা থাকবে। আমরা অ্যালয় সম্বন্ধে আগের দিনই একটু দেখেছিলাম যে এটাকে ফিজিক্যাল মেথডে সেপারেট করা যাবে না। আর ব্রাস, ব্রোঞ্জ, এই দুটো আমরা দেখেছিলাম। অ্যালয় চ্যাপ্টারের মধ্যে আমরা আরও ভালোভাবে দেখব। তাহলে আমরা এটা কি পড়ছিলাম? সলিউট প্লাস সলভেন্ট ইজ ইকাল টু সলিউশন। বেশ, এরপরে আমরা কিছু প্রপার্টিজ দেখব। প্রপার্টিজ অফ সলিউশন। এখানে আমাদের মনে রাখতে হবে প্রথম প্রপার্টি, যেটা আমরা টাইপের মধ্যেই পড়েছি, যে হোমোজিনিয়াস ইন নেচার হবে। আরেকটা কি? হোমোজিনিয়াস মানে কি? ইউনিফর্ম কম্পোজিশন। আর এর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছি, এর যে পার্টিকেল, সেই পার্টিকেল সাইজ হবে
less than 10 to the power minus 9 মিটার অথবা 1 ন্যানোমিটার, লেস দেন 1 ন্যানোমিটার, এরকম লেস দেন 1 nm এর মধ্যে থাকতে পারে, আমাদের মনে থাকবে। তারপর it does not scatter light, এটা আজকেই বুঝবো যখন টিন্ডাল এফেক্ট পড়বো, তখন ইহা দেখাবে না টিন্ডাল এফেক্ট। এরপর হলো এটাকে ফিল্ট্রেশনের মাধ্যমে সেপারেশন করা যাবে না, ক্যান নট বি separated through filtration. আমাদের মনে থাকবে যে সেপারেশন করা যাবে না ফিল্ট্রেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা পরের দিনকে যখন পড়ব যেরকম একটা নল থাকবে এবং নলের গায়ে একটা ফিল্টার পেপার লাগানো থাকবে এবং এর ভেতরে আপনি দ্রবণটা ঢালবেন, ফিল্টার পেপারে এর ভেতরে যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো থাকবে সেগুলো আটকে যাবে, আর নিচ দিয়ে আপনার একটা বিকারে যে জল সেটা কালেক্ট করতে পারবেন। এই বিষয়টা সলিউশনের ক্ষেত্রে করা যাবে না, কারণ আপনি ছাঁকনির মধ্যে যদি লবণ জল বা চিনি জল দেন, আপনি কখনোই এটা দেখতে পাবেন না যে লবণ জল বা চিনি জল এটা আমি স্টপ লিখছি। Solution of sugar water. যাই হোক, আমার মনে হয় ঠিকই হবে, অসুবিধা নেই। স্টপটা মুছছি। আমরা আরও কিছু উদাহরণ দেখব সলিউশনের, যেগুলো পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় একটা কথা আসে, সেই কথাটা হলো টিংচার অফ আয়োডিন, CTUR, টিংচার অফ আয়োডিন। এই টিংচার অফ আয়োডিনটা কি? এটা অ্যাকচুয়ালি আয়োডিন প্লাস অ্যালকোহল এর সলিউশন।
আয়োডিন এবং অ্যালকোহলের যে সলিউশন সেখানে হলো আয়োডিনটা সলিউট আর অ্যালকোহলটা হলো সলভেন্ট। অবশ্যই আয়োডিন সলিড এবং অ্যালকোহলটা লিকুইড, তাহলে এটা সলিড প্লাস লিকুইড। এই টিংচার অফ আয়োডিন এটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ হলো ইহা অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কথাটার অর্থ কি? অ্যান্টিসেপটিক কথাটার অর্থ হলো ইহা ইনফেকশন নিবারক। তাহলে টিংচার অফ আয়োডিন এই যে বিষয়টা, এটা কি? আয়োডিন প্লাস অ্যালকোহল। খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, আয়োডিন প্লাস অ্যালকোহল। এই আয়োডিন প্লাস অ্যালকোহলকেই টিংচার অফ আয়োডিন বলা হয়, যা পরীক্ষায় বারবার আসে। আর একটা হতে পারে আমরা অলরেডি পড়েছি কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস। এখানে CO2 প্লাস H2O, CO2 জলের মধ্যে মেশানো হয়। CO2 হচ্ছে গ্যাস, CO2 হলো এখানে সলিউট, আর ওয়াটার হলো লিকুইড, এবং ইহা হলো সলভেন্ট। আমাদের মনে রাখতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে বাতাস এয়ার থাকে সেখানে 78% নাইট্রোজেন, এগুলো আমরা জিওগ্রাফিতে অলরেডি পড়েছি। 21% মতো অক্সিজেন থাকে, 0.04% মতো কার্বন ডাইঅক্সাইড থাকে। আমাদের এগুলো একটু মনে রাখলেই যথেষ্ট। এরপর আমরা দেখব সলিউশন 3 প্রকারের হয়। একটি হলো আনস্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড সলিউশন মানে কি? মানে হচ্ছে এখানে আরও সলিউট অ্যাড করা যাবে। বায়োতে এই আনস্যাচুরেটেড সলিউশনকে আমরা পড়ব হাইপোটনিক সলিউশন। তারপর স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন মানে কি? এখানে আর no more solute can be added, অর্থাৎ আর সলিউট অ্যাড করা যাবে না। এটাকে আমরা বায়োলজি পড়ার সময় আবারও ভালোভাবে দেখব। এটা হলো আইসোটনিক সলিউশন। আরেকটা আমরা পড়ব, সেটা হলো কনসেন্ট্রেটেড অথবা সুপার স্যাচুরেটেড সলিউশন। এটার অর্থ কি? দরকারের থেকে বেশি, এর থেকে বেশি অ্যামাউন্টে সলিউট অ্যাড করা হয়েছে।
একে আমরা পড়ব হাইপারটনিক সলিউশন হিসাবে। এই তিনটে অ্যাপ্লিকেশন আমরা যখন কোষ পর্দা, কোষ প্রাচীর এই বিষয়গুলি পড়ব তখন খুব ভালোভাবে আমাদের কাছে আসবে। অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে যে আপনি একটা পাত্র নিয়েছেন এবং সেই পাত্রতে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে জল রয়েছে। আপনি কি করলেন, এর ভেতরে NaCl, আচ্ছা বারবার NaCl মেশাচ্ছি, এবার আমরা চিনি মেশাচ্ছি। আপনি এই জলে চিনি মেশাচ্ছেন, দেখা গেল এখানে 1 লিটার জল আছে, 1 লিটার, এটা 1। এবার এই 1 লিটার জলে আপনি দেখা গেল 50 গ্রাম, একটা আরবিটারি মান নিচ্ছি, যে 50 গ্রাম চিনি মেশাতে পারেন। আপনি 20 গ্রাম চিনি মিশিয়েছেন। তো 20 গ্রাম চিনি মেশানোর পরে যখন আপনি আরও চিনি মেশাবেন তখন দেখবেন চিনিগুলো গুলে যাচ্ছে। অর্থাৎ এই 20 গ্রাম বা 25 গ্রাম চিনি মিশিয়ে দেওয়ার পরেও তো এই জলটা একটা সলিউশনই হলো, মানে এটা একটা সলিউশনই হলো, জলে চিনি মিশে আছে। তো এই সলিউশনটাকে আমরা বলবো আনস্যাচুরেটেড সলিউশন, যেখানে আরও সলিউট অ্যাড করা যাবে। এবার এতে 50 গ্রাম সলিউট অ্যাড করা যায়, আপনি 50 গ্রাম সলিউটই অ্যাড করে দিয়েছেন। তারপর এতে আর একটুখানি 1 গ্রাম চিনিও যদি আপনি অ্যাড করেন দেখবেন চিনিটি নিচে গিয়ে পড়ে আছে। চিনি কিন্তু আপনি যতই গোলানোর চেষ্টা করুন জলের সঙ্গে গুলবে না। এই অবস্থায় যখন জলের মধ্যে যতটা চিনি গোলা দরকার অতটা গুলে গেছে, সেই অবস্থাটাকে বলা হবে স্যাচুরেটেড সলিউশন, অর্থাৎ আইসোটনিক। এতে আর সলিউট অ্যাড করা যাবে না। তাহলে এবার কথা হচ্ছে সুপার স্যাচুরেটেড বিষয়টা কিভাবে করব। আপনাদের মনে রাখতে হবে যে আমরা যদি জলের টেম্পারেচার বাড়াই তাহলে জলের এই ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। তো আপনি কি করলেন, জলটাকে একটা সার্টেন টেম্পারেচারে গরম করলেন, তাপ দিলেন জলটাতে। আপনি এই গ্লাসটার নিচে একটা বিকার জ্বালিয়ে দিয়েছেন না, মানে বার্নার জ্বালিয়েছেন, সরি। তো এই বার্নার জ্বালানোর ফলে কি হচ্ছে, এই জলটা গরম হচ্ছে এবং জলটা গরম হলে জলটা একটু আয়তনে বাড়বে এবং জলের ভেতরে আরও বেশি পরিমাণ চিনি আপনি গুলতে পারবেন। আপনি আরও 15-20 গ্রাম চিনি আপনি গুলে দিলেন, দেখবেন জলের ভেতরে চিনি গুললে এই উত্তপ্ত অবস্থায় জলের ভেতরে চিনি গুলে গেছে। এবার কিছুক্ষণ পরে আপনি বার্নারটা অফ করে দিলেন এবং এই যে দ্রবণটা রয়েছে এই দ্রবণটাকে আবার ঠান্ডা করতে দিলেন। তো জলের টেম্পারেচার তখন ধীরে ধীরে কমবে, কিন্তু আপনি দেখবেন অদ্ভুতভাবে জলের টেম্পারেচার কমার পরেও জলের ভেতরে যে এক্সট্রা চিনিটা গুলে গেছিল সেটা নিচে পড়ে যায়নি, সেটা জলের ভেতরে এখন গোলা অবস্থাতে রয়েছে, কারণ পড়ে থাকলে আপনি তো নিচে দেখতে পাবেন। এই অবস্থায় এই যে সলিউশন, এটাকে বলা হবে সুপার স্যাচুরেটেড সলিউশন, অতিপৃক্ত দ্রবণ, বাংলা ইহাকে বলা হয়। অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আপনি যদি একটা সুতোর উপরে একটা চিনির দানা বেঁধে এই অতিপৃক্ত দ্রবণ থাকা বিকারের মধ্যে যদি আপনি একটা সুতোর মাধ্যমে একটা চিনি ঝুলিয়ে এই বিকার, মানে অতিপৃক্ত দ্রবণ থাকা অবস্থায় এই বিকারের জলের মধ্যে আপনি এটা যদি ইমার্জ করেন, আপনি দেখবেন কিছুক্ষণ পরে এই চিনির যে দানা এর চারপাশে লেয়ারিং হয়ে গেছে, চিনির ক্রিস্টালের লেয়ারিং হয়ে গেছে। এটা একটা সুপার স্যাচুরেটেড যে সলিউশন তার একটা ধর্ম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব এক ধরনের পরীক্ষায় খুবই সহজ অঙ্ক দেয়, ক্যালকুলেশন
of mass percentage of a solution. এবার এটা দু রকমের হয়। একটা আপনাকে পরীক্ষায় করতে দিতে পারে মাস পার্সেন্টেজ অফ সলিউট, আর একটা আপনাকে করতে দিতে পারে মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট। যদি শুধুমাত্র মাস পার্সেন্টেজ অফ সলিউশন এরকম কথাটা লিখে দেয়, সলিউট বা সলভেন্ট কথাটা লিখে না দেয়, তাহলে আপনি এইটা ধরবেন। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা খুব একটা আসে না কিন্তু দিয়ে দিল পরীক্ষায় তখন। এবার এটা কি, এটা একটা সূত্র আছে, মাস পার্সেন্ট অফ সলিউট সমান সমান mass of solute by mass of solution into 100। এই খুবই সোজা, এটা হচ্ছে এই সলিউশনের ভেতরে কত পার্সেন্ট সলিউট রয়েছে, অথবা এখানের ক্ষেত্রেও মাস অফ সলভেন্ট বাই মাস অফ সলিউশন ইন্টু 100। এটাই ইহার সূত্র। একটা আপনাকে কোশ্চেন দিই, কোনো সলিউশনে 50 গ্রাম NaCl 450 গ্রাম H2O তে মেশানো হয়েছে। তাহলে 1 ও 2 নির্ণয় করুন। এখানে 1 নম্বর হলো মাস পার্সেন্টেজ অফ সলিউট। কি বললাম, এখানে মাস অফ সলিউট, এখানে মাস অফ সলিউট কত, সলিউট এখানে NaCl, মাস অফ সলিউট 50 গ্রাম, বাই মাস অফ সলিউশন। সলিউশন মানে কি, সলিউশন মানে হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট। এই যে এখানে যে সলিউশন লেখা আছে দুটো ক্ষেত্রেই সলিউট এবং সলভেন্টটা যোগ করতে হবে, অর্থাৎ এই 50 এবং এই 450কে যোগ করতে হবে ইন্টু 100, অর্থাৎ 50/500 গুণিত 100, এই হলো 10%। আর 2 নম্বর মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট, এরকম যদি কোশ্চেন দেয় তাহলে উপরে কি হবে 450 হবে, আর নিচে যে 500 ছিল সেই 500ই থাকবে ইন্টু 100, 2 90%। এভাবে আপনাদের বের করতে হবে। এরকমই কোশ্চেন দেয় পরীক্ষায়, এর থেকে কঠিন দেবে না। এরপর আমাদের জানা দরকার হেটেরোজেনিয়াস মিক্সচার। হেটেরোজেনিয়াস মিক্সচারের ক্ষেত্রে আমরা দুটি জিনিস শিখব। একটি হলো সাসপেনশন এবং আরেকটি হলো কোলয়েডস। সাসপেনশন এবং কোলয়েডের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এবার সাসপেনশনের ক্ষেত্রে
সবসময় নন ইউনিফর্ম মিক্সচার দেখতে পাবো। কিন্তু কোলয়েডের ক্ষেত্রে, আচ্ছা একবার উদাহরণ দিয়ে দিই একটা। এই সাসপেনশনের একটা উদাহরণ হলো স্যান্ড প্লাস H2O। এ জলে আপনি বালি মিশিয়ে দিয়েছেন। আর কোলয়েডের উদাহরণ হলো মিল্ক, দুধ। দুধ দেখে মনে হয় যেটা কি সুন্দর একটা ইউনিফর্ম মিক্সচার, কিন্তু ইহাও নন ইউনিফর্ম হবে। যদিও দেখে মনে হবে ইউনিফর্ম। আমাদের মনে থাকবে যে কোলয়েডের ভেতরে আমরা যে পার্টিকেলগুলো থাকবে, তার মানে আমরা বলতে চাইছি যে মিল্কও কিছু মিক্সচার। মিল্ক যে মিক্সচারগুলোর মধ্যে, মিল্কে যে যে জিনিসের মিক্সচার হবে সেই পার্টিকেলগুলোকে আমরা আলাদা আলাদা আলাদাভাবে দেখতে পাই না। কিন্তু যদি জলের মধ্যে বালি মেশানো থাকে, তাহলে বালির দানাগুলি জলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমরা খালি চোখেই খুব সহজেই দেখতে পাই। তো এইটা হলো সাসপেনশন এবং কোলয়েডের মধ্যে খুব বেসিক ডিফারেন্স। তাহলে এর পার্টিকেল সাইজেও একটা পার্থক্য থাকবে। তো আমরা দেখি এখানে যে পার্টিকেল সাইজ হবে সেটা সর্বদা গ্রেটার দেন 1000 ন্যানোমিটার। 1000 ন্যানোমিটারের থেকে বেশি বড় পার্টিকেল সাইজ হবে সাসপেনশনের ক্ষেত্রে, কিন্তু কোলয়েডের ক্ষেত্রে পার্টিকেল সাইজ ওই 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার অবধি। আমাদের মনে থাকবে 1000 ন্যানোমিটারের বড় হলে সাসপেনশন, 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার হলে কোলয়েড, 1 ন্যানোমিটারের কম হলে সেটা সলিউশন। এবার ইহাকে কি বলবো, ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কি আমরা পরের দিনকে দেখব। ফিল্ট্রেশনের মাধ্যমে সেপারেট করা সম্ভব, কিন্তু কোলয়েডের ক্ষেত্রে ফিল্ট্রেশনের মাধ্যমে পৃথক করা সম্ভব না হলেও সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে, সেন্ট্রিফিউগেশন এর মাধ্যমে সেপারেশন সম্ভব। সেন্ট্রিফিউগেশন কি, এই একটা আপনার কাছে এরকম বিষয় থাকবে, আপনি এটাকে খুব জোরে ঘোরাচ্ছেন এবং এখানে আপনি একটা বিকার রেখেছেন, যে বিকারটা ঘুরছে, এখান থেকে এই দিক থেকে এই দিকে আসছে, এইদিকে যখন আসছে তখন এইরকম, ওইদিকে যখন আসছে তখন ওই রকম। তো এটা খুব, এই চাকাটা খুব জোরে জোরে ঘুরছে।
তো এর ভেতরে আপনি কিছু রেখে দিয়েছেন তরল, তো আপনি দুধ রেখে দিয়েছেন। তো এটা একটা সার্টেন টাইম অবধি অনেক জোরে ঘোরানোর পরে আপনি যদি এটাকে বার করেন, তাহলে আপনি লাস্টে বিকারটা নিয়ে দেখবেন যে এই এলাকায় জল, এই এলাকায় একটু ঘন জিনিস, আর একদম নিচে একেবারে সলিড বস্তু, মানে আলাদা আলাদা ডেন্সিটির বস্তুগুলো আলাদা আলাদা জায়গায় জমা হয়েছে, আপনি দেখতে পাবেন। পরের দিনকে আমরা যখন এই প্রসেসগুলো শিখব, সেন্ট্রিফিউগেশন আসবে, তখন আমরা কিছু ছবি নিয়ে আসবো, তখন আপনি দেখতে পাবেন। তারপর ইহারা দুজনই টিন্ডাল এফেক্ট দেখাবে। এটা মিল। এবার প্রশ্ন হচ্ছে টিন্ডাল এফেক্টটা কি? আচ্ছা, আমরা তিনটে, এরকম গ্লাস হয়ে গেল, বিকার দরকার আমাদের। আমরা বিকার নিয়েছি, এবং আমরা বিকার নিয়েছি। আমরা এখানে একটা খুব স্ট্রং লেজার লাইট নিয়েছি এবং সেই লেজার লাইটের মাধ্যমে আলো পাস করছে। প্রথমে এখানে আমরা নিয়েছি NaCl প্লাস H2, এটার অর্থ কি? সলিউশন। এটার অর্থ কি? লেস দ্যান 1 ন্যানোমিটার পার্টিকেল সাইজ। সেকেন্ডটাই আমরা নিয়েছি স্যান্ড প্লাস ওয়াটার। এটার মানে কি? এখানে সাসপেনশন মানে গ্রেটার দেন 1000 ন্যানোমিটার, NM লিখে দিই, পার্টিকেল সাইজ। আর থার্ড কেসে আমরা নিয়েছি মিল্ক। এটা কি? এটা হলো কোলয়েড। এর ক্ষেত্রে পার্টিকেল সাইজ 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার অবধি। এবার কি হবে? এখানে জল রয়েছে এবং জলের ভেতর আমরা স্যান্ড পার্টিকেলগুলোকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানেও মিল্ক নিয়েছি। মিল্কের ভেতর পার্টিকেলগুলো তো খুব ভালোভাবে আলাদাভাবে দেখতে পাচ্ছি না, তবে আমরা এর ভেতর দিয়ে আলোটা এই জায়গা দিয়ে যাচ্ছে, এবং এখান দিয়ে ঢুকছে আলোটা, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখান দিয়েও কিন্তু আলোটা যাচ্ছে, কিন্তু এখানে পাথটা ভিজিবল হবে না। এবার আপনি চোখ বন্ধ করুন। আপনি ভাবুন আপনি একটি অন্ধকার ঘরের মধ্যে রয়েছেন এবং আপনার কাছে একটি টর্চ লাইট রয়েছে। সেই টর্চ লাইটটি আপনি যখন জ্বালাচ্ছেন, আপনি দেখছেন যে টর্চ লাইটের আলোটা টর্চ লাইট থেকে বেরোচ্ছে এবং আপনার ঘরের দেওয়ালে গিয়ে যখন লাইটটি পড়ছে, দেওয়ালে আপনি লাইট দেখতে পাচ্ছেন এবং টর্চ লাইট থেকে টর্চের আলোটা বেরোচ্ছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু টর্চ লাইটের আলোটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে
সেটা আপনি বুঝতে পারলেও অত ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এবার ভাবুন কিছুক্ষণ পরে আপনার মা এসে ধূপ ধুনো দিয়ে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে দিয়ে গেলেন। সেই সময় আপনি আবার লাইটটি জ্বালিয়েছেন, টর্চ লাইটটি। যখন টর্চ লাইটটি দেওয়ালে গিয়ে পড়ল, আপনি কিন্তু টর্চ লাইটের আলোটা কোন জায়গা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা আপনি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন। কেন? তার কারণ টর্চ লাইটটি ওই ধুনোর যে ধোঁয়া, সেই ধোঁয়ার ভেতরে যে ছোটো ছোটো পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলোতে লাইটটি লেগে স্ক্যাটার করছে, স্ক্যাটারিং হচ্ছে। আপনারা ফিজিক্সের ক্লাসে নিশ্চয়ই দেখে থাকবেন স্ক্যাটারিং বিষয়টা। তো সেই স্ক্যাটারিংয়ের জন্য আমরা লাইটের যে পাথ থাকে, সেই পাথটা ভিজিবল হয় আমাদের। তো পাথ ভিজিবল হওয়ার এফেক্টটাকেই টিন্ডেল এফেক্ট বলে। আমরা আপনাদের জন্য একটা ছবিও নিয়ে এসেছি, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে দেখলে দেখুন, এখানে কিন্তু আমি লেজারটা জ্বালিয়েছি এবং লেজারের যে আলোটা যাচ্ছে সেই আলোর পাথটা কিন্তু ভিজিবল হচ্ছে। ভালোভাবে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু আলো এখান দিয়ে ঢুকছে এবং এখান দিয়ে বেরোচ্ছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু এর ভেতর দিয়ে যে এই পাথ দিয়ে যাচ্ছে, এই পাথ কিন্তু ভিজিবল হচ্ছে না। তার কারণ এর ভেতর দিয়ে আলো চলে যাচ্ছে এবং এর পার্টিকেল সাইজ এতই ছোট যে পার্টিকেলগুলো কোনো আলো স্ক্যাটার করছে না, ফলে আলোর পাথ ভিজিবল হওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু এখানে সম্ভবত এখানে স্যান্ড প্লাস ওয়াটার মেশানো হয়েছে এবং বা অন্য কিছু হতে পারে। তো মোট কথা এটা একটা সাসপেনশন হতে পারে বা একটা কোলয়েড হতে পারে। তো এর ভেতর দিয়ে এই যে পাথ ভিজিবল হচ্ছে, এই এফেক্টটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। আমাদের মনে থাকবে? তাহলে আমরা একটু সুন্দর করে লিখে নিই, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট কি? When a beam of light is passed through a colloidal solution, a colloidal or suspension, the particles of the colloid or suspension, এই পোষকালী পুজোর আপনাদের যদি একটু শুনতে অসুবিধা হয় আমায় ক্ষমা করবেন। তো এই যে সলিউশনটার যে পার্টিকেলগুলো থাকবে, সেই পার্টিকেলগুলো স্ক্যাটার করবে, স্ক্যাটার দ্য বিম অফ লাইট, ব্যাস, দিস এফেক্ট। আর তখন কি হয়? দ্য পাথ ইজ ভিজিবল ইন দ্য মিক্সচার। মিক্সচার শব্দটা বেশি ভালো সলিউশনের থেকে। তো এই এফেক্টটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। আমরা কয়েকটা কোলয়েডের উদাহরণ দেখব এবং কোলয়েডের কিছু টাইপ দেখব। তারপরে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করে দেব এবং পরের দিন কি করব ক্লাস শেষ করার সময় আমরা বলছি। কোলয়েডস। এই কোলয়েড কি বললাম? ইহা দেখতে হোমোজিনিয়াস হলেও কিন্তু ইহা হেটেরোজিনিয়াস। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। কোলয়েডের এইটাই সব থেকে কি বলবো মেন জিনিস যেটা আমরা বুঝবো। It is
এ ইউনিফর্ম সলিউশন, এখানে সলিউশন এখানে মিক্সচার লিখি, অফ 2 or more substance particle size কি বললাম 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার অবধি। আর একটা মেন জিনিস হচ্ছে appears as a homogeneous mixture but it is heterogeneous in nature। এইটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এর কিছু এক্সাম্পল আমরা এখন লিখব এবং এরপরে কিছু টাইপ। এর মধ্যে দুটি বিষয় হয়, কি বলবো বিষয়টিকে। সলিউশনে আমরা দেখলাম যেমন একটা সলিউট থাকবে, একটা সলভেন্ট থাকবে, তেমনি কোলয়েডে, এটা এক্সাম্পল পরে হবে, একটা থাকবে dispersed phase plus dispersing medium। এই শব্দ দুটি মনে রাখবেন, এই দুটি কোলয়েডের সঙ্গে যুক্ত। এর ডিটেলে খুব বেশি ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই। এর অনেক উদাহরণ হতে পারে। সবচেয়ে সাধারণ উদাহরণ মিল্ক, তারপর শেভিং ক্রিম, ব্লাড, জেল, পেন্ট, ফোম, ডিটারজেন্ট এটসেট্রা। এগুলো হলো কোলয়েডের উদাহরণ। আর কয়েকটা টাইপ আমরা এরপরে পড়ব। টাইপস অফ কোলয়েডস। দেখুন কি বললাম, ডিসপার্সড ফেজ, আর একটা বললাম ডিসপার্সিং মিডিয়াম, একটা বললাম টাইপ, আর একটা এক্সাম্পল। তো চলুন প্রথমটা হচ্ছে ডিসপার্সড ফেজ ও লিকুইড, আর ডিসপার্সিং মিডিয়াম হলো গ্যাস। এটাকে বলা হবে এরোসল। তাহলে লিকুইড প্লাস গ্যাস, এটা হলো এরোসল। এর উদাহরণ কি? ফগ, মিস্ট, ক্লাউড। আমরা আবার দেখব এটা যদি সলিড হয়, ডিসপার্সড ফেজ যদি সলিড হয় এবং ডিসপার্সিং মিডিয়াম যদি গ্যাস হয়, তাহলে এটাকে আমরা এরোসল বলবো। এ উদাহরণ স্মোক, অটোমোবাইলের বিভিন্ন এক্সস্ট, এগুলো। বাংলায় থাকতে পারে বেনজোপাইরিন বাষ্প, এরকম একটা বিষয় দেওয়া থাকতে পারে, আপনি লিখে নেবেন নিজের মতো। তারপর হতে পারে একটা
একটা হলো লিকুইড গ্যাস, একটা হলো সলিড, একটা হলো গ্যাস। এবার ডিসপার্সড ফেজে যদি গ্যাস থাকে এবং ডিসপার্সিং মিডিয়ামে যদি লিকুইড থাকে তাহলে আমরা তাকে বলবো ফোম। উদাহরণ শেভিং ক্রিম। এগুলো টেকনিক্যাল নাম, ফোম টেকনিক্যাল নাম। এরপর আমরা দেখছি ডিসপার্সড ফেজ ও লিকুইড, ডিসপার্সিং মিডিয়াম ও লিকুইড, তখন আমরা তাকে বলবো ইমালশন। এইটা পরীক্ষায় অনেক বেশি আসে, এটা আপনি মনে রাখবেন, দুটোই লিকুইড হবে, সেটাকে বলবো ইমালশন। ইমালশনের উদাহরণ কি? মিল্ক, পেন্ট, ক্রিম, ফেস ক্রিম, এগুলো পেন্ট, মিল্ক, এই দুটো ইমালশন। মনে রাখবেন ইমালশনের দুটোই ডিসপার্সড ফেজ এবং ডিসপার্সিং মিডিয়াম দুটোই লিকুইড হবে। তারপর একটা সলিড আর পরেরটা লিকুইড। এর ক্ষেত্রে আমরা বলবো সোল। যেমন মাড, যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়া। শব্দটা খেয়াল রাখবেন, আমাদের পরবর্তীতে যখন রিয়াকশন চ্যাপ্টারগুলো আসবে তখন এই মিল্ক অফ ম্যাগনেসিয়ার রিয়াকশন, এটা কাকে বলে, কেন বলে, এগুলো আপনারা জানবেন। তো তখনকার জন্য এটাকে আমরা রেখে দিলাম। আচ্ছা, আমরা একটুখানি ইহাকে নিচে নিয়ে যাই। এটা আমরা দিলাম 5 নম্বর এবং এটা আমরা দিলাম 6 নম্বর। এখানে আমাদের আর একটা ঢুকবে, কারণ কি উহাকেও ফোম বলা হয়। একটা হলো গ্যাস প্লাস সলিড। দেখুন গ্যাস কোনো না কোনো একদিকে আছে, সেক্ষেত্রে কিন্তু নামগুলো মোটামুটি একই রকম দেখতে। আপনারা দুবার লিখবেন, কারণ এটার কোনো শর্টকাট নেই, এইভাবে মনে রাখতে হবে। গ্যাস প্লাস সলিড, এটা মিলেও হচ্ছে ফোম। এটা আমরা যে ফোম দেখতে পাই বা আমরা যে রাবার ইউজ করি বা স্পঞ্জ, এগুলো হলো এর উদাহরণ। আর একটা থাকতে পারে লিকুইড প্লাস সলিড। লিকুইড প্লাস সলিড এটাও ইম্পর্ট্যান্ট, কারণ এটাকে বলবো জেল। এটার উদাহরণ কি? জেলি, চিজ, বাটার। তার মানে আমরা বুঝতে পারছি কত রকমের কোলয়েড হয়। জেলি, চিজ, বাটার এগুলো থেকেও। এর আগে আমরা কিছু কোলয়েডের উদাহরণ করলাম, এগুলোর সঙ্গে আরও লিখে নেবেন, জেলি, চিজ, বাটার, এগুলো সব কোলয়েড। তারপর আরেকটা হতে পারে সলিড প্লাস সলিড, এই দুটো মিলে সলিড সোল, এরকম একটা কথা বলা হবে। দুটোই সলিড। যেমন হচ্ছে কালার্ড জেমস্টোন। আপনারা হাতে বিভিন্ন রকম কালার্ড জেমস্টোন পড়েন,
সেগুলোও কিন্তু কোলয়েড। তারপর মিল্কি গ্লাস, তাহলে লিকুইড প্লাস গ্যাস এরোসল, সলিড প্লাস গ্যাস এরোসল, গ্যাস প্লাস লিকুইড ফোম, গ্যাস প্লাস সলিড ফোম, লিকুইড প্লাস লিকুইড ইমালশন, লিকুইড প্লাস সলিড জেল, সলিড প্লাস লিকুইড সোল, আর সলিড প্লাস সলিড সোল। আপনারা লেখার সময় 6টা 7 নম্বরে, 7টা 6 নম্বরে লিখবেন, তাহলে আরও সুবিধা হবে। তো এই 5 আর 7 এই দুটি মনে রাখা খুব প্রয়োজন, বাকিগুলো তো এমনি হয়ে যাবে। এরোসলটাও প্রয়োজন, এখানে সবই প্রয়োজন। এখানে যে কোনো জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আবার উল্টো পাল্টা করে যে জেলের ক্ষেত্রে ডিসপার্সিং মিডিয়াম কি, এরকম কোশ্চেনও আসতে পারে। তো এই 4টা আপনাদের কয়েকবার করে নিজেদেরকে মুখস্থ করে নিতে হবে। তো আজকে আমরা কি করলাম? আজকে আমরা দেখছিলাম মিক্সচারের মধ্যে আমরা দেখছিলাম হোমোজিনিয়াস মিক্সচার এবং হেটারোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচারের কি বললাম, যে পার্টিকেলগুলিকে খালি চোখে দেখা যাবে না, আর হেটারোজিনিয়াস মিক্সচারের পার্টিকেলগুলি খালি চোখে দেখা যাবে। তারপর সলিউশন, সলিউট প্লাস সলভেন্ট ইজ ইকুয়াল টু সলিউশন, লিকুইড, তারপরে সলিড লিকুইড, গ্যাস, সলিড লিকুইড, আবার সলিড গ্যাস, আবার লিকুইড গ্যাস, এগুলোর বেশ কিছু উদাহরণ আমরা দেখলাম। এছাড়াও আমরা দেখলাম প্রপার্টিজ অফ সলিউশন, হোমোজিনিয়াস ইন নেচার, ইউনিফর্ম কম্পোজিশন হবে। কোলয়েডও কিন্তু ইউনিফর্ম কম্পোজিশনই হবে, কিন্তু সেটা হেটারোজিনিয়াস। আর সলিউশনের ক্ষেত্রে হোমোজিনিয়াসও হবে, আবার ইউনিফর্ম কম্পোজিশনও হবে। পার্টিকেল সাইজ 10⁻⁹ মিটারের থেকে ছোট বা 1 ন্যানোমিটারের থেকে ছোট। এটা লাইট স্ক্যাটার করে না, আমরা টিন্ডাল এফেক্টের সময় খুব ভালোভাবে দেখেছি। এবং ফিল্ট্রেশনের থ্রু সেপারেট করা যাবে না, এটা আমরা পরের দিন দেখব। টিংচার অফ আয়োডিন প্লাস অ্যালকোহল, কার্বনেটেড ড্রিঙ্কস, কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। তারপর আনস্যাচুরেটেড সলিউশন, এখানে আরও সলিউট অ্যাড করা যাবে, স্যাচুরেটেড সলিউট অ্যাড করা যাবে না। আর কনসেন্ট্রেটেড বা সুপার স্যাচুরেটেড, এটাকে আমরা বলছিলাম অতিপৃক্ত দ্রবণ। বাংলা নামটা এটার খুব সুন্দর। এটা হলো সম্পৃক্ত, এ হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ এরকম। তারপরে মাস পার্সেন্টেজ অফ সলিউশন, মাস অফ সলিউট, মাস অফ সলিউশন, নিচে মাস অফ সলিউশন থাকবে, সলিউট এবং সলভেন্ট দুটো মিলে যোগ করে। এবার কখনো কখনো পরীক্ষায় দিয়ে দেবে যে সলভেন্টের কত গ্রাম দেওয়া আছে আর সলিউশনটা দেওয়া আছে, দিয়ে বলবে মাস পার্সেন্ট অফ সলিউট বের করতে, তাহলে সলিউট ওটা বাদ দিলে বেরিয়ে যাবে, সেটা উপরে থাকবে। এটুকু আপনারা করে নিতে পারবেন। তারপর সাসপেনশন অন কোলয়েড, সাসপেনশন নন ইউনিফর্ম আবার হেটারোজিনিয়াস। কোলয়েড ইউনিফর্ম, মানে এটা হেটারোজিনিয়াস। এটা একটু অন্যভাবে নেবেন। এটা হলো দেখতে হোমোজিনিয়াস, তবে হেটারোজিনিয়াস। একটু ভুল হয়ে গিয়েছিল। আর পার্টিকেল সাইজ 1000 ন্যানোমিটারের থেকে বেশি হবে। এর পার্টিকেল সাইজ 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হবে। এটা ফিল্ট্রেশনের মাধ্যমে পৃথক করা সম্ভব। এটা ফিল্ট্রেশনের মাধ্যমে করা যাবে না, তবে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে করা যাবে। ফিল্ট্রেশন, সেন্ট্রিফিউগেশন পরের দিন হবে। টিন্ডাল এফেক্ট কি, এটা আমরা দেখেছিলাম। তারপরে আমরা একটা ছবিও দেখার চেষ্টা করলাম টিন্ডাল এফেক্টের। এরপরে কোলয়েড এবং কোলয়েডের বেশ কিছু ডিসপার্সড ফেজ এবং ডিসপার্সিং মিডিয়াম। আর উদাহরণ মিল্ক, শেভিং ক্রিম, ব্লাড, জেল, পেন্ট, ফোম, ডিটারজেন্ট, জেলি, চিজ, বাটার, এগুলো। আবার টাইপস অফ কোলয়েড, ডিসপার্সড ফেজ আর ডিসপার্সিং মিডিয়াম, যেমন টাইপ, তারপরে যেমন এরোসল,
লিকুইড প্লাস গ্যাস মিলে হচ্ছে এরোসল, সলিড প্লাস গ্যাস মিলে হচ্ছে এরোসল, গ্যাস প্লাস লিকুইড মিলে ফোম, গ্যাস প্লাস সলিড মিলেও ফোম, লিকুইড প্লাস লিকুইড মিলে ইমালশন, আর লিকুইড প্লাস সলিড মিলে জেল, সলিড প্লাস লিকুইড মিলে সোল, আর সলিড প্লাস সলিড সলিড সোল। এর রেসপেক্টিভ কিছু উদাহরণ, যেমন এরোসলের উদাহরণ ফগ, মিস্ট, ক্লাউড, স্মোক। আবার ফোমের উদাহরণ শেভিং ক্রিম, ফোম, রাবার, স্পঞ্জ। ইমালশনের উদাহরণ মিল্ক, পেন্ট। সোলের উদাহরণ মাড, মিল্ক অফ ম্যাগনেসিয়া। জেল এর উদাহরণ জেলি। এই দেখুন, এইরকম মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই ধরনের কথা থাকলে এগুলো খুব ডিটেলে পড়বেন, কারণ পরীক্ষায় এই ধরনের ক্যাচি ওয়ার্ডগুলোই তারা কোশ্চেনে দিতে পছন্দ করে। তো সলিড এবং সলিড মিলে সলিড সোল। তো আমাদের আজকের প্রেজেন্টেশন আমরা যেখানেই শেষ করছি। আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি আমাদের কোনো ভিডিওতে কিছু ভালো না লেগে থাকে বা কোনো সাজেশন থাকে, সেটি আপনারা vidyarthi.contact@gmail.com পাঠাতে পারেন আপনাদের মতামত। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।